আজ 1 জানুয়ারি। আজকে নতুন বছর শুরু। সকাল থেকেই মনে অনেক আনন্দ, অনেক উৎসাহ নিয়ে ঘুম থেকে উঠেছি। সত্যি আজকে দিনটা অনেক কিছু করব সেটা ভেবেই কিন্তু ঘুম থেকে উঠেছিলাম। অনেক আশা ছিল, অনেক ভরসা ছিল, কি বলবো। তো এদিকে সকাল সকাল দেখো এত কুয়াশার মধ্যেও ওই পাশে একটা কাকা দেখো জমিতে কিন্তু আল দিচ্ছে। এভাবে কিন্তু আলু খেতে এভাবে নাঙ্গল দিয়ে টানতে হয়, তাহলে আলু ক্ষেতের যে মাঝখানে জায়গাটা আছে সেটা এপাশের ওপাশের মাটি দিয়ে আলুর জায়গাটা ভরে যায়। আলুর যে নিচের যে গাছের শিপাটা আছে বা যেটাকে আমরা শিকড় বলি সেটা ভরে যায় আর আলুটা ভালো হয়। এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি প্রচুর ঠান্ডা, তাই চলে এসেছি আগুনের পারে। মা এখানে আগুন জ্বালিয়েছিল কালকে রাতে আর এখন দেখো সারা রাত আগুনটা রয়েছে। সকালবেলাও ঘমঘমিয়ে আগুনটা জ্বলে উঠেছে। তো ভাবলাম প্রথমে হাত পাগুলোকে একটু সেঁকে নেই, ভীষণ ঠান্ডা লাগছিল। আর এত ঠান্ডা, এই যে পৌষ মাস পড়েছে কবে থেকে এতটা ঠান্ডা এ কদিন ছিল না। আজকে 1 জানুয়ারির দিনই মনে হচ্ছে ঠান্ডাটা একটু অতিরিক্ত বেড়ে গেছে। আর হ্যাঁ, 1 জানুয়ারিতে পিকনিক খাওয়ার দিন এরকম ঠান্ডায় কিন্তু ভালো লাগে। আমাদেরও প্ল্যান ছিল পিকনিক খাওয়ার। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরাও বুঝতে পারবে কেন আজকে পিকনিক খাওয়া হলো না, কি হলো, সবই তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা ভিডিওটা দেখবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি, এখন বাজে সকাল 8:30। 8:30 থেকে ব্লগ শুরু করছি। আর 8:30 হলেও আজকে প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা, চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে আগুন জ্বালিয়েছে মা, এখানে এসে একটু তাড়াতাড়ি আগুন তাপাচ্ছিলাম। আর বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না, ঘুম ভেঙে গেলে উঠতে ইচ্ছে করে না, কারণ এতটাই ঠান্ডা বাইরে। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বছরের অনেক অনেক শুভকামনা। নতুন বছর সবার ভালো কাটুক, এটাই চাই। তো চলো এখন তাড়াতাড়ি ব্রাশ টাশ করে নিই। আর প্রচুর ঠান্ডা পড়ছে, কুয়াশাটা কি এতটাই বেড়ে গেছে, কি বলবো। প্রচুর প্রচুর ঠান্ডা পড়ছে। এই যে এখানে বোনও আগুন তাপাচ্ছে, বাবা মা জেঠু জেঠি সবাই তখন আগুনে এখানে ছিল। এখন সবাই বাড়িতে চলে গেছে যে যার কাজে। আর এই ঠান্ডার মধ্যে একটা হালকা হাওয়া চালিয়েছি, সেই হাওয়াটার মধ্যে আরও বেশি ঠান্ডা লাগছে। তো তোমাদের ওই দিকটাতে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন একটু আগুন টাগুন তাপিয়ে বাড়ি যাই, ব্রাশ টাশ করে বাড়ি যাই। এখনও ব্রাশ টাশ কিচ্ছু করিনি। বাড়ি গিয়ে চাটা খেয়ে তারপর তোমাদের সামনে আবার আসবো। তো চলো, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। সকাল সকাল মনে ভীষণ আনন্দ নিয়ে কিন্তু বিছানাপত্র সব কিছু গুছিয়ে টনটনা করে রেখেছি, কারণ আজকে 1 জানুয়ারি, আজকে পিকনিক খাবো। কি আনন্দ! ছোটোবেলার মতো। ছোটোবেলাও ভীষণ আনন্দ করে খড়ি জোগাড় করতাম, যেটাতে রান্না করব, হাঁড়ি জোগাড় করতাম, কড়াই জোগাড় করতাম, সবজি পাতি এসব দিয়ে। ছোটোবেলায় কিন্তু মাংস খেতাম না, ছোটোবেলায় ডিম দিয়ে খেতাম, কারণ আমরা জানতাম ছোটোবেলায় মাংসর অনেক দাম, মাংস আমরা খেতে পারবো না। তাই যে যেমন খাবো ডিম, সেরকম একটা দুটো করে বাড়ি থেকে ডিম নিয়ে আসতাম। কেউ মশলা আনতাম, কেউ এটা সেটা অনেক কিছু নিয়ে আসতাম। এভাবেই কিন্তু রান্না করতো। রান্নার দায়িত্বে ছিলাম বেশিরভাগ সময়ই আমি। এদিকে মা দেখো সকাল সকালে গোয়াল ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। পরিষ্কার করার পর গোয়াল ঘরটা কি ভালো লাগছে, নতুন বেড়াচাটি লাগানো হয়েছে। দেখো এখন গরুগুলো একটু আরামে থাকতে পারবে। তো এদিকে কিন্তু দাদুটাই বেড়াচাটিগুলো লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন তোমাদের পিকনিকের কথা বলি। রান্নার দায়িত্বে বেশিরভাগ সময়ই আমি থাকতাম, কারণ আমি জানি আমি পারি না, কিন্তু সবাই আমাকে বলতো রান্নাটা তুই করবি। ভালোই হতো, সবাই সব কিছু জোগাড়জান্তি করে দিত, আমি শুধু বসে বসে নাড়া দিতাম। এটাই সবারই ভালো লাগতো। তো এভাবে রান্না করতাম, বাঁধাকপি ঘন্ট করতাম, ডিমের ঝোল করতাম, অনেক কিছু কিন্তু এভাবে 2-3টে করে রান্না হয়ে যেত। আর রান্নার দায়িত্ব সবসময় আমার, তাই আমার ভাগে সবসময় একটা ডিম বেশি ছিল। যে রান্না করবে তার দায়িত্বে একটা ডিম বেশি, একটা বেশি খাবো এরকম। তো এভাবে কিন্তু পিকনিক খেতাম। আর এবারও খুব ইচ্ছে জানো, আজকে হচ্ছে 1 জানুয়ারি বা 1 জানুয়ারি যেটা বলি, তো সেটা আজকে। তো আজকের দিনে খুব ইচ্ছে পিকনিক খাবো। ভাবতে পারিনি আজকে আমার জীবনে এত বড় অঘটন ঘটবে, ভাবতে পারিনি সত্যি। আর আজকের দিনটা কেমন কেটেছে সেটা তোমাদেরকে আমি কিভাবে বোঝাবো, কতটা কেঁদেছি আমি আজকে। সব থেকে খারাপ লেগেছে কি জানো, তোমাদের দাদাভাই ঘরে ছিল না। সেই টাইমে আমার যে দেওর আছে, আমার দেওরের পায়ের মধ্যে গরম জল পড়ে যায়।
সে আমাকে ফোন করে যখন তার পাটা দেখালো, আমার ভীষণ কান্না পাচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। কারণ আমি জানি পা পোড়ার কী কষ্ট, পা পোড়ার কী যন্ত্রণা, সেটা মাত্র আমি জানি, কারণ আমার পুড়েছে তাই আমি জানি। সে যন্ত্রণায় ছটফট করছিল। তোমাদের দাদাভাই ঘরে ছিল না, তারপর তোমাদের দাদাভাই দৌড়ে যেখানে গেছিলো সেখান থেকে এসেছে। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করেছি ডিমের ঝোল আর ওইদিকে বাঁধাকপির ঘন্ট করেছি। এখন ভাই আর আমি দুজনে ভাত খেয়ে নেবো। তো চলো ঝটপট খেয়ে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে। আর এখন বেজে গেছে 11:30। তো এখন খাওয়া দাওয়াটা শেষ করে তারপর কয়েকটা বাসন আছে সেগুলো মেজে অন্য কাজ আছে সেগুলো করবো। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। ওষুধপত্র, মলহম ইত্যাদি লাগিয়ে দিয়ে হয়েছে ভাইয়ের পায়ের মধ্যে, তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে। তারপর থেকে আমার টেনশন শুরু, প্রচুর ব্যথা করছে। আর সেই টাইমে তোমাদের দাদাভাইয়ের এমন একটা বড় কাজ চলে এসেছে যে কাজটাতে না গেলে নয়। তো তোমাদের দাদাভাই পরে কাজে চলে গেছে, বারবার ফোন করে খবর নেওয়া, ভাই কি করছো, কেমন আছো, পায়ের অবস্থা কেমন। পায়ের মধ্যে 10টা ঠোসা পড়েছে বড় বড়। আর আমার যেটা পড়েছিল সেটা একটু অতিরিক্ত, আমার প্রায় 70-80টার মতো ঠোসা পড়ে গেছিলো, মানে গরম জল পরে। ভাইয়ের 10টা পড়েছে, তাও কিন্তু এটা ফেলে দেওয়ার জিনিস না, এটাও কিন্তু খারাপ লাগে। সত্যি আমার কাছে ভীষণ কষ্ট হচ্ছিল যে আমি যদি ওখানে থাকতে পারতাম। আমি না আমার দেওরকে নিজের ভাইয়ের মতো দেখি, তাই মনে হচ্ছিল যদি আমি এখানে থাকতে পারতাম, একটু হলেও তো ভাইকে সান্ত্বনা দিতে পারতাম, বোঝাতে পারতাম। আর কয়েকটা দিন, 2 মাসও নেই, আমি চলে যাব ওখানে, কিন্তু তার আগেই এত বড় অঘটন। আমি যাওয়ার পর ওদের জ্বর, বা তোমাদের দাদা ভাই বলো, ভাই বলো, যাকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসি, তারও যদি জ্বর হয়, আমিও কিন্তু পারবো একটু নিজে, মানে ওদের সান্ত্বনা দিতে বা ওদের কাছে থাকতে, মাথায় জলপট্টি দিয়ে দিতে। আজকে যে অসুবিধাটা হয়েছে সেটা যদি আমি যাওয়ার পর হতো, আমি না কয়েকটা জিনিস জানি যেটা আমার হয়েছে, বা কাঁচা ডিম ভেঙে দিলে ঠিক হয়ে যায়, আলু দিলে ঠিক হয়ে যায়, সেরকম না আমিও করতাম। ভীষণ খারাপ লাগলো জানো, এই দুপুরবেলা থেকে মন মেজাজ দুটোই খারাপ হয়ে গেছে এই কথাটা শোনার পর। আর পিকনিক খাওয়া আমার হলো না, ভীষণ কেঁদেছি। কারণ আজকে এমন একটা ভালো দিন, চেয়েছিলাম সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এদিকে আমরা সবাই মিলে পিকনিক খাবো। ওইদিকে একজনের এমন অবস্থা, আর ও এত কান্না করছিল ভাই, যা দেখে আমার ভীষণ খারাপ লেগে যায়। আর পিকনিক খাওয়াটা কিছুই হলো না। খুব আশা করেছিলাম আজকে সবাই মিলে আনন্দ করব, আর কিচ্ছু হলো না। এদিকে বোনেরাও বলছিল দিদি চল না আজকে পিকনিক খাই। আমার না মন মেজাজ কোনোটাই ভালো ছিল না, তাই ভাবলাম যে না, আর পিকনিক খাবো না আজকে। আজকে আমার জীবনে 1 জানুয়ারিটাই এত খারাপ গেল, প্রথম বছরের প্রথম দিনটাই এত খারাপ গেল, আর কেমন যাবে পরের দিনগুলো সেটা ভেবেও আরো খারাপ লাগছিল। যেদিন পয়লা বৈশাখ সেদিনও আমার দিনটা প্রচুর খারাপ গেছে। আজকে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন, সেই দিনও আমার জীবনটা সব থেকে বেশি খারাপ গেছে। কি বলবো, খুব খারাপ লাগছিল। ছেলে মানুষ তো রান্না করে সেখানে খায়, তাই ভীষণ কষ্টও হয়। ওখানে রান্না করে খাচ্ছে, আর এখন মানে দিনের বেলা রান্নাটা তোমাদের দাদাভাই যতটুকু পারে করে, মানে 2 ভাই মিলে করে। আর ভাইকে বেশি একটা, মানে সকালবেলা রান্নাটা করতে হয়, তাছাড়া রাত্রের, তারপর দুপুরবেলা রান্না সব তোমার দাদাভাই করে। তো ও রান্নায় আগে বেশি পারতো না, ওকে আমি শিখিয়ে শিখিয়ে, মানে ফোনে বলে বলে দিয়েছি এটা সেটা কি দিতে হয় না দিতে হয়। আমিও সেরকম ভালো ভালো পারি না, যতটুকু পারি ততটুকুই বলে বলে দিয়েছি। তো এভাবেই কিন্তু রান্নাটাও শিখেছে। তবুও আমার ভীষণ ভয় লাগে জানো, অনেকবার ওকে বলি যে তুমি সাবধানে করবে, সাবধানে, কারণ আমি জানি এটার যন্ত্রণা, আমি জানি এটার ব্যথা। একবার শরীরের মধ্যে গরম জল পুড়ে সারা আমার পুরো পা, মানে একদম হাঁটু থেকে গোড়ালি অবধি ঠোসায়, এখনো কিন্তু আমার পায়ের দাগগুলো যায়নি, এখনো প্রচুর দাগ আছে। এখনো আমি জানো বেশিক্ষণ যে ফুল প্যান্টগুলো হয় সেগুলো পরে থাকতে পারি না, ভীষণ জ্বালা এখনো। এই 2 বছর হয়ে গেছে, এখনো যেন চুলকায়, কেমন লাগে। তো ওকে আমি বারবার বলি তুমি কিন্তু সাবধানে করবে, কারণ জানি না নিজের হলেও না এতটা কষ্ট লাগে না যদি কিছু কাছের মানুষের কিছু হয়, যতটা কষ্ট লাগে। তো এভাবে কিন্তু ওকে বারবার বলি, ভাইকেও সাবধান করে দিয়েছিলাম, ও বুঝেনি, ওর আজকে এই অবস্থা দেখো। আজকে নিজে চাইলে পিকনিকটা খেতে পারতাম, কিন্তু ভাইয়ের একটা এরকম অবস্থা, এখন আমি এপাশে আনন্দ করব, নাচ গান করব, আর ওদিকে জানি না ভাইটা আমার কি করবে। ভীষণ খারাপ লাগছিল। আর বিয়ের পর ওকেই না, আমার ভাইকে ছেড়ে ওখানে গিয়ে এই ভাইটাকে পেয়েছি, একেই আমি আপন করে নিয়েছি। এদিকের কাজকর্ম আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন তাড়াতাড়ি গিয়ে চান করব। আর দেখো তোমাদের একটা জিনিস দেখায়, আমাদের একটা নতুন ধুতরা ফুলের গাছ, দেখো ফুলগুলো কেমন, এটা এরকম হয়েছে, তারপরে এটাতে না ফুল ফুটবে, আর ফুলগুলো বেশ এতটা লম্বা হবে, এখান থেকে সাদা কালারের হবে।
এই ধুতরা ফুলটা একটু অন্যরকম দেখতে, না বেশ ভালো লাগে, বড় বড় হয়। আর এই যে এখানে দুটো কলি হয়েছে, আরও হয়েছে, তোমাদেরকে দেখায় তারাও। এই দেখো এখানে আরও কলি হয়েছে, এই যে নিচের দিকে এখানে আরও হয়েছে, অনেক অনেক কলি হয়েছে, প্রচুর কলি হয়েছে। আর এখানে আমার কিছু ফুল গাছ আছে, এখানে জবা ফুল, ওখানেও জবা, ওখানে আছে এটা কি বলে কলাবতী, আর এখানে আছে এটা আমরা কাগজ ফুল বলি, এখানে আছে কাগজ ফুল, বেশ বড় হয়েছে গাছটা, দেখো এই লম্বা হয়েছে গাছটা, বেশ বড় সড়ো। এটাতে মনে হয় কিছুদিনের মধ্যে ফুলও ফুটে যাবে। এটার মধ্যে আগারের মধ্যে মানে ফুল ফোটে, কাগজের মতোই হয়, অনেক কালারের হয়। এটা হচ্ছে রানী কালার, আর এটা হচ্ছে গন্ধরাজ, এটা হচ্ছে গন্ধরাজের। এই এখানে এই কয়টা আছে, এখানে আরেকটা জবা আছে, এখানে একটা বড় গন্ধরাজ আছে, এটাতে এখন পর্যন্ত দুটো ফুল ফুটেছে, আর ফুটেনি কোনোদিন ফুল, ওটা ওরকমই কেন বা ফুটে না জানি না। এখন ঝটপট বাড়িতে যাই, এটা হচ্ছে আমাদের রান্নাঘরের পেছনের রাস্তাটা, এখন ঝটপট বাড়িতে গিয়ে স্নান করবো। এখন স্নান টান করলে আমার কাজ কমপ্লিট। এদিকে দেখো মানি প্ল্যান্ট, এটা অনেক দিন আগেই লাগানো হয়েছিল মানি প্ল্যান্টটা, তো এতদিনে এতটুকু হয়েছে, আর আমি এখানে টানিয়ে দিয়েছি, ভালো লাগে। পুরো বাড়ি ঘর সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, সব কিছু কমপ্লিট পরিষ্কার করা, এখন স্নান করব। আর এখানে একটা নতুন ফুলের গাছ লাগিয়েছি আরেকটা, এই দেখো এখানে মা নকশি রেখে দিয়েছে, এই যে ফুলটা, এটা খুব সুন্দর হয় ফুলটা, দেখতে ভালো লাগে। আর কথা না বাড়িয়ে স্নান করি, না হলে আরও দেরি হয়ে যাবে, অনেকটা সময় হয়ে গেছে, এখন স্নান করতেই হবে। এইদিকে বিকেল হয়ে গেছে, চান টান করে চলে এসেছি বাড়ির পেছন দিকে একটু শাক তুলতে, ভাবছি যে কালকে শাক দিয়ে খাবো, আর পিকনিক টিকনিক তো হলো না, তাই ভাবছি এখন কিছু শাক তুলে নিই, না হলে বিকালবেলায় খড়ি জোগাড় করতাম, হাঁড়ি কড়াই সব জোগাড় করে করে পিকনিক খাওয়ার মতো একটা ব্যবস্থা করে নিতাম। তো এখানে যে শাক জোগাড় করে নিচ্ছি, মন ভীষণ খারাপ, কি বলবো, একদমই ভালো লাগছে না। আর তোমাদের দাদাভাইও সেই টাইমে রুমে ছিল না, এর জন্য আরো বেশি খারাপ লাগছে। দেখো যতই হোক, মানে দেওয়ার যতই হোক, তবুও দেখো নিজেদের প্রতি একটা দায়িত্ব থাকে, তাই আমি চাইছি যে তোমাদের দাদাভাই সবসময় ওর পাশে থাক, ওর কাছে থাক। এখন কাজ তো করতেই হবে, কাজ না করলে বিদেশে তো কেউ ভাত দিবে না, না। ওকে আমি বলছিলাম যে আজকেই হসপিটাল নিয়ে যাও, তখন দুটো ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে এসেছে, প্রথমে একটা দেখিয়েছে ডাক্তার, দুটো ওষুধ দিয়ে পাঠিয়ে দিয়েছে, তারপর না তোমাদের দাদাভাইয়ের মনটা ভরলো না যে এই দুটো ওষুধ দিয়ে কি হবে, তখন আরেকটা ডাক্তারের কাছে নিয়ে গেল, সেখান থেকে একটু স্যালাইনের জল টল দিয়ে ভালো করে জায়গাটা ধুয়ে টুয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপর ওষুধপত্র দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো বলেছে যে বেশি কিছু হবে না, কয়েকটা দিন একটু রেস্ট নিতে হবে, তারপর ঠিক হয়ে যাবে। তারপর তোমাদের দাদাভাই ফোন করে আমাকে বলার পর মনটা অনেকটা শান্তি হলো, তারপর চলে এসেছি বিকেল বেলায় এই পাশটাতে একটু শাক তুলতে। ঘটনাটা ঘটেছে দুপুর বেলায়, তারপর একদমই ভালো লাগছিল না, কি করে তোমাদেরকে বলবো, কি করে শেয়ার করবো, একদমই ভালো লাগছিল না। এদিক থেকে শাক তুলছি আর বারবার ভাবছি যে কি করছে বা ওরা কি হচ্ছে ওখানে, এরকম বারবার মানে একটা টেনশন হচ্ছে। এরকম টেনশন সবারই হয়ে থাকে সত্যি, বাড়িতে না থাকলে, মানে স্বামী বাড়িতে না থাকলে বা কেউ যদি বাড়ি থেকে দূরে থাকে, তার যে একটা কেমন টেনশন, সেটা একমাত্র যাদের থাকে তারাই বোঝে। এপাশে কিন্তু ছোট মামা চলে এসেছে, দেখো ছোট মামা বোনের সাথে কি করছে, প্রত্যেকদিনই এসে এরকমই করতে থাকে, হাসি মজা অনেকই ভালো লাগে। আর আমি এদিকে শাক তুলছিলাম, মামা বাড়িতে না বসে চলে এসেছে আমাদের ফুল ক্ষেতটা, এদিকে শাক তুলছি, ওখানে দেখতে চলে এসেছে। তো এভাবে প্রত্যেকদিনই মামা আমাদের বাড়িতে আসে, চাটা খেয়ে যায়, এভাবেই কিন্তু সবাই একসাথে থাকতে ভালো লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে এখানে অনেকগুলো শাক তুলে নিয়েছি, আর ওইদিকে আমাদের সূর্যি মামা কিন্তু প্রায় অস্তর পথে। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের দিকে সূর্যি মামা অস্ত যাওয়ার পর কি সুন্দর দেখা যায় এই শীতকালের দৃশ্যটা। তোমরা আমাকে কমেন্ট করে বলেছো যে দিদিভাই তোমাদের এখানে কি সর্ষে ক্ষেত নেই? আছে সর্ষে ক্ষেত, তোমাদের একটা কাণ্ড দেখাই, যে সর্ষে ক্ষেতের মধ্যে গিয়ে যে দুটো ভিডিও বানাবো সেই বুদ্ধিটা নেই, তোমাদের দেখাচ্ছি। সর্ষে ক্ষেত, আর পুরো সর্ষে ক্ষেতে এরকম করে বেড়া দেওয়া, আর এই যে সর্ষে ক্ষেতে দেখো এখানে তালা মেরে রেখেছে, মানে যার সর্ষে তার মনে হয় সর্ষে নিয়ে লোক চলে যাবে, এই যে তালা মেরে রেখেছে। এই দেখো এখানে কিন্তু আছে, অনেক আছে সর্ষে, কিন্তু এই যে তালা মারা, যাওয়া একদমই মুশকিল। বা একটু ফটো তুলবো, ভিডিও করব সর্ষে ক্ষেতে, যার জমি তার একদম মানে কি বলবো, সে একদম বেঁধে রেখেছে জমিটাকে অমনভাবে।
ওইদিকে আছে মূলার ক্ষেত, মূলার ফুল ফুটেছে, দেখতে কিন্তু ভালোই লাগে। এসব ব্লগে দেখালে কিন্তু ভালো লাগবে দেখতে, কিন্তু যার ক্ষেত সে হয়তো চায় না যে এখান থেকে ভিডিও করা হোক বা এখানে কেউ ঢুকুক, কেউ চায় না, মানে সে চায় না, তাই এইভাবে রেখেছে। আর সেকে আমি তোমাদেরকে বলি, সে হচ্ছে আমারই বৌদি, সে হচ্ছে আমারই জ্যাঠাতো দাদার বউ, মানে এমন করে রাখে, কি বলবো, বলার কিছু নেই। আর পেছন দিকে কিন্তু বোনরা খেলছে, এর জন্য কিন্তু এত আওয়াজ। জানোই তো বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা থাকলে এরকমই হয়। তো এই যে আমাদের বাড়ির সামনে অল্প একটু সর্ষে ক্ষেত আছে, এখানে কিন্তু কিছু সর্ষে ফুল ফুটে আছে, আর অনেক রকম শাক আছে নিচে, দেখো অনেক রকমের শাক আছে, কিন্তু তুলতে পারবা না এরকম অবস্থা, অনেক শাক আছে। আর পুরোটাই হচ্ছে সুপারি বাগান করে রেখেছে, মূলো আছে, তারপরে ওখানে ওই পাশটাতে ফুলকপি আছে, এরকমই। তো এই যে সর্ষে ক্ষেতটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন সূর্যি মামা অস্ত যাচ্ছে, দেখো কি ভালো লাগছে দেখে, মনে হচ্ছে কি বলবো, এতটাই ভালো লাগছিল আজকে দেখতে সূর্যি মামাকে।